আসসালামু আলাইকুম প্রিয় রামগতি কমলনগরবাসী। গতকাল রাত্রে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবং লক্ষ্মীপুর 24 নিউজের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে। তো সেখানে আমার অনেকগুলো তথ্য যুক্ত করা হয়নি। সেই তথ্যগুলি নিয়ে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের চরবাদাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডে যে কিশোরী আত্মহত্যার মামলা নিয়ে পুরো জেলা উপজেলাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেখানে আসলে অনেকেই যারা এলাকার মাতব্বর সালিশদার তাদেরকে দোষারোপ করেছেন। মূলত এখানে সালিশদারদের কোনো দোষই ছিল না। ঘটনাটি ঘটেছে মূলত মার্চের 3 তারিখ রাত্রে। মার্চের 3 তারিখ রাত্রে অভিযুক্ত রাকিব হোসেন যখন জান্নাত আক্তারের সাথে দেখা করতে যায়, তখন জান্নাত আক্তারের মা টের পেয়ে গেলে উনি লাইট নিয়ে যখন ঘরের ভিতরে দেখে যে তার মেয়ের রুমে কেউ না কেউ আছে, ওই মুহূর্তেই দর্শক রাকিব কিন্তু এখান থেকে পালিয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সময় রাকিবের মা লাইট মেরে যখন রাকিবকে দেখে, তখন সে এই ঘটনাটা রাকিবের বাবাকে গিয়ে জানায়, ওই বাড়িতে গিয়ে জানায়। এই ঘটনা কিন্তু এই দুই ফ্যামিলির বাইরে তখন কেউ জানতো না। তখন সবাই, তারা যেহেতু পাশাপাশি বাড়ি এবং আত্মীয় স্বজন, জিনিসটা তারা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। রাকিবের বাবা বলে বিষয়টা যেন কেউ না জানে। মেয়ের মাও বলে ঠিক আছে, আমরা কাউকে জানাবো না, এটা কীভাবে সমাধান করা যায় আপনারা একটা ব্যবস্থা নিন। 3 তারিখের পরে 4 তারিখ এবং 5 তারিখ, 4 তারিখ পরের দিন এটা আস্তে আস্তে এলাকায় এক মুখ দুই মুখ হইতে হইতে পুরো এলাকায় ছড়ায় যায় বিষয়টা। পরবর্তীতে মানসম্মানের ভয়ে জান্নাত আক্তারের মা সে বিষয়টা এলাকার মুরব্বীদেরকে জানায় যে আপনারা একটা সমাধান করুন, এইভাবে রাকিব আমার মেয়ের সাথে অবৈধ মেলামেশা করে, দীর্ঘদিন সম্পর্ক, মেয়ে স্বীকার করতেছে, এখন আমার মেয়েটাকে তো একটা কিছু করতে হবে। তখন এলাকার মুরব্বীরা বাধ্য হয়ে ঘরোয়া একটা সালিশ ডাকে, যেভাবে আমাদের গ্রাম অঞ্চলে সালিশ হয়, ছোটোখাটো বিচার হয়। তখন সালিশের ভিতরে মেয়ের মা প্রধান বাদী, মেয়ের মার সাক্ষ্য সালিশদাররা গ্রহণ করার পর অভিযুক্ত রাকিব হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাকিব হোসেন অস্বীকৃতি জানায় প্রথমত, পরে মেয়েকে সেখানে রাজসাক্ষী হিসাবে মেয়েরও জবানবন্দি নেওয়া হয়। মেয়ে বলে হ্যাঁ, গত বর্ষা থেকে আমার সাথে রাকিবের সাথে সম্পর্ক, রাকিব এই নিয়ে 5 বার রাত্রে আমার কাছে এসেছে, আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে, রাকিব আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে। এখন রাকিব অস্বীকার করে। তখনও রাকিব শালিকদের সামনে অস্বীকৃতি জানায় যে না, আমি আসি নেই, আমার সাথে কোনো সম্পর্ক নাই, এই মেয়ে আমাকে প্রস্তাব দেয়, আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে ওর কোনো রিলেশন নেই। পরবর্তীতে দুই পক্ষের জবানবন্দি শোনার পর সালিশদাররা মেয়েকে এক পাশে নিয়ে এবং ছেলেকে এক পাশে নিয়ে আলাদা আলাদা জিজ্ঞেস করেছে। তখন রাকিব স্বীকার করেছে যে হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক। মেয়েও বলছে সব কিছু, যে ও এখন ভয়ে সব মিথ্যা বলতেছে, ওর সাথে আমার রিলেশন, এভাবে আমাদের 6-7 মাসের সম্পর্ক, ও আমার কাছে টোটাল 5 বার এসেছে। পরবর্তীতে সালিশদাররা দুই পক্ষের সাক্ষ্য নেওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে এদেরকে বিয়ে পড়িয়ে দিবে। ছেলের বাবাও রাজি ছিল, তখন ছেলেও রাজি ছিল, মেয়ের পক্ষ রাজি, বিয়ে হবে আগামীকালকে কোর্টে নিয়ে, লক্ষ্মীপুর কোর্টে বিয়েটা হবে। এটার উপরে সালিশদাররা ওইখান থেকে চলে আসে, 8-10 জন সালিশদার ওইখানে ছিল, এলাকার মান্যগণ্য মুরব্বীরা চলে আসে। এখন অনেকেই বলে সালিশদাররা কেন তাৎক্ষণিক বিয়ে পড়াই দেয় নাই, এটাই তাদের দোষ, এবং তারা কেন দর্শককে তাদের জিম্মায় রাখে নাই। আরে ভাই, যেখানে দর্শকের বাবা, তার পরিবার এবং মেয়ে পক্ষের পরিবার সম্মতি হয়েছে আগামীকালকে কোর্টে বিয়ে হবে, তখন তারা কিভাবে দর্শককে আটকিয়ে রাখে? দুই পরিবারের সম্মতি, হ্যাঁ আগামীকালকে কোর্টে গিয়ে বিয়ে হবে। তো এই সালিশটা হয়েছিল তারাবির নামাজের পরে রাত্রে প্রায় 10টার দিকে। সকালবেলা খবর পায় যে দর্শক রাকিব আর এলাকায় নেই, সে বাড়ি থেকে পালিয়ে গেছে। কে বা কারা রাকিবকে যুক্তি দিয়ে এলাকা থেকে আউট করে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাদীর মা, ভিকটিমের মা, যে মেয়েটা সুইসাইড করছে, তার মা এসে আবার সালিশদারদের জানায় এলাকায় তো এখন ও রাকিব নাই, বলছে আপনারা রায় দিচ্ছেন আজকে বিয়ে হবে, এখন রাকিব তো পালাই গেছে, মানুষের নানান জনে নানান কথা বলে, আমার মেয়েকে তিরস্কার করতেছে, আমাদেরকে সামাজিকভাবে অপমান করতেছে। তখন সালিশদারদের ভিতরে অনেকেই ক্ষিপ্ত হয়ে গেছে যে আপনাদের ফ্যামিলিতে একবার এক এক কাহিনী। একবার ওই যে মেয়েটা সুইসাইড করছে তার ফুফুরে নিয়ে একটা কাহিনী হয়েছে, যে মেয়েটা সুইসাইড করছে তার বড় বোনরে নিয়ে একটা কাহিনী হয়েছে এলাকার সেম। পরবর্তীতে সালিশদাররা বলছে ঠিক আছে, আপনাদের এই ঝামেলা আর ভালো লাগে না, আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। তখন রাকিব হোসেনের বাবা কবির হোসেনকে বলছে আপনার ছেলেকে তাড়াতাড়ি আপনি হাজির করুন, আপনাকে লাস্ট ওয়ার্নিং 4 দিন সময় দেওয়া হয়েছে, 4 দিনের ভিতরে আপনার ছেলে যেখানেই থাকুক আপনি আপনার ছেলেকে হাজির করে বিয়েটা সম্পূর্ণ করবেন। তারা বলছে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 4 দিন সময় দিন, আমরা 4 দিনের ভিতরে ছেলে যেখানেই আছে আমরা বের করব। পরবর্তীতে 4 দিনের ভিতরে 2 দিন যাওয়ার মাথায় মেয়েটা সুইসাইড করছে। লোকমুখে
যতটুকু শুনলাম এলাকার পাড়া প্রতিবেশী থেকে, মেয়ের মা মেয়েকে খুবই গালাগালি করেছে, গ্রামের মানুষ বুঝে নিত। মেয়ে সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করছে। পরবর্তীতে যখন প্রশাসনের লোকজন খবর পেয়ে আসার পরে মেয়ের আত্মীয় স্বজন, মেয়ের ফুফুরা সবাই মিলে বলছে যে সালিশদাররা যদি ওই দিনই বিয়ে না দিত তাহলে মেয়েটা মরতো না, তোর মেয়ে মারা যাওয়ার জন্য সালিশদাররা দায়ী। মেয়ের মাকে ফুসলিয়ে ফাসলিয়ে সমস্ত দায়ভার সালিশদারদের উপরে দিয়ে দেয়। এখন আপনারাই বলেন এখানে দোষটা কার? সালিশদাররা বলছে যে হ্যাঁ, রাত পোয়ালে সকালবেলা কোর্টে নিয়ে বিয়ে হবে, যেহেতু মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, মাত্র 15 না 16 বছর বয়স, ছেলেরও বয়স বেশি না, তাহলে এটা কোর্টে ছাড়া কোনো কাজে বিয়ে পড়াবে না, যেহেতু মেয়ের 18 বছর হয় নাই। এই জন্য সালিশদাররা ওই রায়টা দিয়েছে এবং ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষ সম্মতি ছিল যে হ্যাঁ বিয়ে হবে কালকে। ছেলে পালাই গেছে, এখন মেয়ে সুইসাইড করছে। আর এখন মামলার এজারের ভিতরে সালিশদাররাই 10 জন আসামি, আর বাকি 2 জন ছেলে এবং ছেলের বাবা 12 জন আসামি। তাহলে আপনারা বলেন এখানে মেয়ে ন্যায় বিচার থেকে কোথায় বঞ্চিত হয়েছে? আর প্রত্যেকটা নিউজ মিডিয়া, আর টিভি বলেন, কালবেলা বলেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ বলেন, সময় টিভি বলেন, লক্ষ্মীপুর 24, সবাই সালিশদারদের উপর দোষ চাপাচ্ছে, বলতেছে সালিশদাররা ন্যায় বিচার করেনি, ন্যায় বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা। এই যদি হয় আমাদের মিডিয়ার অবস্থা, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? একটা মামলা যখন থানায় হয়, কখনো সত্য দিয়ে থানায় মামলা হয় না, এটা আমরা সবাই জানি। সত্য মিথ্যা মিশিয়ে কিন্তু একটা মামলা লেখা হয়, যেন ধারাটা একটু কঠিন হয়। সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হলো সমাজ থেকে সত্য জিনিসটা তুলে আনা। সাংবাদিকরা হলো সমাজের আয়না। ঘটনার পিছনেও ঘটনা থাকে, এই ঘটনাগুলো তুলে ধরা এবং ঘটনার খতিয়ে আসল রহস্য ঘটনা উদ্ঘাটন করে সমাজের মানুষকে, জাতিকে জানানো হচ্ছে সাংবাদিকদের কাজ। আপনারা মামলার নথি থেকে যদি একটা নিউজ করে দেন, তাহলে এই নিউজটা কি গ্রহণযোগ্য হয়? যে মামলাতে কি সবসময় সত্যই লেখা হয়? সত্য মিথ্যা বানিয়ে কিন্তু মামলা লেখা হয়। মামলার বাইরে আপনারা এলাকায় আসবেন, সরেজমিনে আসবেন, ফিজিক্যালি আপনারা সব কিছু তথ্য সংরক্ষণ করে তারপরে নিউজ করেন। আপনারা প্রত্যেকটা মিডিয়া ঢালাওভাবে সালিশদারদের উপরে দোষ চাপাচ্ছেন। যেখানে হাইলাইট করার কথা হচ্ছে দর্শককে, সেখানে আপনারা সালিশদারদেরকে দোষী বানাচ্ছেন। আমি আশা করি সকল ইলেকট্রিক নিউজ মিডিয়ার নিউজকর্মী ভাইদেরকে, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসুন এলাকায় খোঁজখবর নিন, মেয়ের মায়ের সাথে কথা বলুন, মেয়ের বাবার সাথে কথা বলুন, এলাকার মান্যগণ্য সবার সাথে কথা বলে সঠিক ঘটনাটা তুলে ধরুন মিডিয়াতে। আমরা চাই মেয়ের পরিবার ন্যায় বিচার পাক। আমরা কোনো দর্শকের পক্ষে নয়, দর্শক যেই হোক আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং মেয়ের পরিবার যেন ন্যায় বিচার পায় এবং সমাজে যারা নিরীহ মান্যগণ্য ব্যক্তি তাদেরকে যেন হয়রানি না করা হয়, তাদের মানসম্মান যেন নষ্ট না করা হয়। বর্তমানের মিডিয়া খুবই খারাপ। একটা নিউজ মিডিয়া একটা ফেক নিউজ করলে সবাই কপি করে ওইটাই পোস্ট করে, ঘটনার সত্য মিথ্যা কেউ যাচাই করতে চায় না। আপনারা আমাদের এলাকায় আসুন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা 2 নং সরবাদাম ইউনিয়নের 7 নং ওয়ার্ড। আইসা আপনারা এই বিষয়টা সুস্থ তদন্ত করে সঠিক নিউজটা জাতির সামনে তুলে ধরুন, যেন ভিকটিমের পরিবার ন্যায় বিচার পায়। জয় ইনকালাব, সত্যের জয় হোক।